একটা গান আছে বাংলায়, পোড়া চোখে যা দেখি তাই ছাই হইয়া যাবে, পোড়া চোখে যা চোখ কিন্তু পোড়া না, চোখ কিন্তু মানুষের সঠিকই থাকে। তো এই যে একটু আগে আপনি বললেন যে মাহিয়া মাহির বিয়েটাকে আমি কিভাবে দেখি, পোড়া চোখের মতোই আমি দেখি আসলে, কারণ ছাই হয়ে যাওয়ার মতো। উনি যখন প্রথম গাজীপুরের এই ভদ্রলোককে বিয়ে করলেন, একটি সম্ভ্রান্ত পরিবারের ভদ্রলোক, এবং সম্ভবত ওনার এটা দ্বিতীয় বা তৃতীয় বিয়ে, দ্বিতীয় বিয়ে। তো এই যে ওনাকে বিয়ে করলেন, আমার কাছে মনে হচ্ছে এখন এই মুহূর্তে এসে, কারণ আপনারা যারা আমাকে চেনেন তারা তো চেনেনি, আর যারা বলেন এই মালটাকে, তাদের উদ্দেশ্যে বলছি, এই মালটার নাম শাওন আশরাফ। এই মালটা অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং মডেল। টেলিভিশনে 2-4টা বিজ্ঞাপন দেখা যায়। আমার মনে হয় এরপরে আর হচ্ছে গিয়ে প্রশ্ন করবেন না এই মালটাকে। আর যারা করবেন মনে করবেন যারা নির্বোধ, বয়রা, চোখ নাই, কান নাই, ক্লিয়ার। আসেন এবার আসি ওর দ্বিতীয় বিয়ে নিয়ে। আমার কাছে বর্তমানে এই সময়ে এসে মনে হয়েছে যে পুরো ঘটনাটি একটা পূর্ব পরিকল্পিত, যে সব কিছু কেমন যেন এখন নাটকের সিনেমার স্ক্রিপ্টের মতো মনে হয়। আপনি দেখবেন মাহিয়া মাহি এই পরিবারে ঢুকার পরপরই সে কী করলো, মেয়র নির্বাচনের জন্য দাঁড়ায় গেল। গাজীপুরের একজন জাদ্রেল মেয়র, আপনারা জানেন যে যিনি বহিষ্কৃত হবার পরেও স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছিলেন, এবং তারপর তার মাকে দাঁড় করিয়ে তিনি কিন্তু জিতিয়ে নিয়ে এসেছেন। তো এইরকম একজন প্রতিযোগীর সাথে সে যখন দাঁড়াতে যাবে, কোনো ব্যক্তি দাঁড়াতে যাবে, অবশ্যই তার ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং হইতে হবে। এবং যেই পরিবারে উনি বিয়ে করেছেন সেটা ছিল একটা বিশাল স্ট্রং ফ্যামিলি। এবং দেখবেন যে আমরা মাঝে মাঝে শুনি যে গাজীপুরের এই অঞ্চলটিতে বিশাল একটি অর্থনৈতিক বাণিজ্য হয়, যে ক্ষমতার অধিকারী হয় বা যিনি ক্ষমতায় থাকেন তার কাছে একটা বিশাল শক্তি থাকে এই বাণিজ্যটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এখন আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে সেই নিয়ন্ত্রণের খেলায় হয়তো মাহিয়া মাহি পা দিয়েছিলেন, এবং সেই পা দেওয়ার পূর্ব লক্ষণই হচ্ছে গিয়ে মেয়র নির্বাচন। দেখেন মেয়র নির্বাচনের পরে কি হলো, সবাই গালি দেয় হিরো আলমকে। হুট করে কেন উনি হিরো আলমের মতো হচ্ছে গিয়ে এমপি নির্বাচন করতে যাবেন? তার মানে প্রতিটা মানুষের ভিতরে স্বপ্ন থাকে, যে যেই স্বপ্নটা দিয়ে উনি হচ্ছে আগায় যাবে, কিন্তু দোষটা কারো না কারো ঘাড়ে দিতে হয়। তাই মানুষজন কারো না কারো ঘাড়ে দোষ দেয়। এবং তারই ধারাবাহিকতায় দেখেন উনি যখন এমপি নির্বাচন করতে গেল, উনি বললো আমি জীবনে আর অভিনয় করবো না, আপনাদের সেবা করব। কিন্তু যেই উনি হচ্ছে গিয়ে ট্রাক নিয়ে খাদে পড়ে গেলেন, খাদে পড়ে যাওয়ার পরে ট্রাকের মানে চাক্কা চুক্কা ভেঙে গেছে গা, অথবা ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে গেছে, উনি এখন পুরোপুরি বিকল হয়ে গিয়ে পুনরায় আবার অভিনয় ফিরতে চাচ্ছেন। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বুবলি একটা সন্তান সহ তিনি ডিভোর্স দিলেন, পরিমণি ডিভোর্স দিলেন, আবার এখন নতুন করে আমরা শুনতে পাচ্ছি যে মাহিয়া মাহি। আমার কাছে এটা মনে হয় কি, যে আপনি দেখবেন 80-র দশকে আমাদের বাংলা চলচ্চিত্রের যেসব নায়ক নায়িকা আছে, গায়ক গায়িকা আছে, তাদের যে সুনাম, তাদের যে ধরেন স্টারডম, তাদের যে হচ্ছে গিয়ে আত্ম অহমিকা, সে আত্ম অহমিকা দেখে আমি মনে করি যে আমাদের মনে তো অনেক শিক্ষিত বোকারা এই ইন্ডাস্ট্রিতে যোগ দিয়েছিল বা স্বপ্ন নিয়ে কাজ করা শুরু করেছিল, যে এখানে আত্ম অহংকার, আত্ম অহমিকা, জ্ঞান চর্চা, বা এই যে আপনারা যারা এখন কাজ করছেন মিডিয়াতে জগতে, যে এখানে একটা আলাদা সম্মান আছে, মেধা বিকাশের জায়গা আছে, মেধা মননের জায়গা আছে। কিন্তু এই যে গুটি কয়েক মানুষ, এদের জন্য কিন্তু আজকে আমরা লজ্জিত। অনেক সময় আমরা বলতে পারি না যে আমরা মিডিয়াতে কাজ করি। আপনি দেখেন, আপনি যখন অসামাজিক কিছু নিয়ে কথা বলেন, অনেকে এসে বলবে কি ভিউ বাণিজ্য, এবং কিছু কিছু কমেন্টস যারা করে যে ভিউ বাণিজ্য, ভিউ বাণিজ্য, ওই লোকটা যদি না দেখে রে ভাই, তাহলে কিভাবে তুমি বুঝলে যে আমরা ভিউ বাণিজ্য করতেছি? তোমাকে দেখতে কে বলছে? আমার ভিউ 500 হোক, আমার ভিউ 1000 হোক, তোমার তো দেখার দরকার নাই ভাই। তুমি দেখা তো নিচে কমেন্ট করার দরকার নেই, এটা ভিউ বাণিজ্য। তুমি দেখার পরে হয় এটা গঠনমূলক সমালোচনা করবা, অথবা তুমি সমালোচনা করবা না, কিন্তু তুমি আরেকজনের দিকে আঙ্গুলটা দেও কেন? এই যে মানুষগুলো পরিশ্রম করছে, জাতিকে কোনো সমস্যা হইলেই ভিতরের অন্তর্নিহিত কথাগুলো জানাইতে চাচ্ছে, বা আমরা যারা এখন ইদানিং সমাজ সচেতনতা নিয়ে কথা বলি, আমরা বলতে চাচ্ছি তোমরা আমাদেরকে মাল বলো, আগত নতুন বুদ্ধিজীবী বলো, কত কিছু যে বলো ভাই, কিছুই আফসোস হয় না, আমাদের যায় আসে না। কারণ দিন শেষে আমরা এই যারা আছি, যারা এই ক্যামেরা যোদ্ধা, যারা এই কলম যোদ্ধা, যারা ভিজুয়াল যোদ্ধা, আমি সবাইকে বলতে চাই, যারা ইউটিউব কন্টেন্ট বানায়, পোর্টালে কাজ করে, সবাই কিন্তু বিনোদন যোদ্ধা, রিপোর্টার যোদ্ধা, কলম যোদ্ধা ছিল আগে। এখন কিন্তু ভার্চুয়াল যোদ্ধা তৈরি হয়েছে। সাবধান তোমরা, এই ভার্চুয়াল যোদ্ধারা কিন্তু যখন লেগে যাবে, তখন কিন্তু তোমাদের অবস্থা কি হবে তোমরা ভাইবা পাবা না। তাই আমি মনে করি যে এই যে মানে মাহিয়া মাহিদের মতো নায়িকারা, এরা
আমাদের এই মিডিয়া জগৎটাকে কুলুষিত করে ফেলছে। এর সাফারার কিন্তু আমরা সবাই, মানে আমি চলচ্চিত্র বানাই বলে বা নাটক বানাই বলে যে আমি সাফারার তা না, আমাদের বিনোদন যোদ্ধারাও সাফারার। কারণ একটা জায়গায় গেলে তো হুট করে এখন প্রথমে কেউ জিজ্ঞেস কিরে বেটা, তখন কয় যে নায়িকা আছে না মাহিয়া মাহি, কয়দিন আগে রিপোর্ট করলি বেটা ট্রাক নির্বাচনে খারাইছে, এখন তো বেটা ট্রাক লেগে খাদে পড়ে গেছে। এক এক লোক এক এক ধরনের বাজে মন্তব্য করবে। তাহলে আমি একজন রিপোর্টার হয়ে, একজন ভিডিও কন্টেন্ট প্রোভাইডার হিসেবে অথবা সোশ্যাল মিডিয়ার একজন সচেতন মানে নির্মাতা হিসেবে আমাকে কেন এই কথা শুনতে হবে মাহিয়া মাহির জন্য, আমাকে কেন পরিমণির জন্য লজ্জা পাইতে হবে? এইগুলো বন্ধ করতে হবে আমাদেরকে। এই যে লজ্জা, এই যে নেক্কারজনক কাজ থেকে আমাদেরকে ফেরত আসতে হবে এবং আমাদের সেই আগের সম্মানটা সবাইকে মিলেই আমার মনে হয় অর্জন করতে হবে।